আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আহনাস টিউটোরিয়ালে। আমি তোমাদের আহনাব ভাইয়া তোমাদের আজকে রসায়নের প্রথম 4টা অধ্যায়ের উপরে সিকিউ ও এসকিউ নিয়ে সম্পর্কে আলোচনা করব। তোমাদের জানো যে তোমাদের এসকিউ আছে, যেটাকে শর্ট কোশ্চেন, আর সিকিউ আছে। প্রথম অধ্যায় রসায়নের ধারণা। এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেখানে তোমাদের কিছু সিম্বলের এই পড়তে হবে, যেমন বিষাক্ত আছে, পরিবেশের জন্য ক্ষতিকর, তেজস্ক্রিয় পদার্থ, এগুলো সিম্বলাইজ করলে তোমরা এমসিকিউ প্লাস যদি এসকিউ তে আসে তাহলে ভালো করে জানতে পারবো। আর তোমাদের এই অধ্যায়ে তেমন কিছু নাই, সো এই অধ্যায় থেকে সৃজনশীল আসার সম্ভাবনা খুবই কম, বুঝছো, কম এখান থেকে আসা। সেকেন্ড এই অধ্যায়তে আছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার মধ্যে প্রথমে আছে কঠিন পদার্থ, তরল পদার্থ ও বায়বীয় পদার্থ। তারপরে আছে তোমার কণার গতিতত্ত্ব। তারপরে তোমার সাথে ব্যাপন কি কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় মাধ্যমে সংস্কৃত বা সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। এরপরে যে ব্যাপনের যে ম্যাপটা আসতে পারে, যে গ্যাসে আণবিক ভর বেশি, মানে আণবিক ভরের যে বিষয়টা এখানে চলে আসবে। তোমরা সবাই আণবিক ভর নির্ণয় করতে পারো, আই থিঙ্ক সো। আণবিক ভর, যে গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার কম, যে গ্যাসের আণবিক ভর কম সেই গ্যাসের আণবিক ভর বেশি, বুঝছো। এরপরে আসতেছে যে গলন অঙ্ক, যে বিষয়টা বা নিঃসরণ ধরি, গলন অঙ্কটা পরে। নিঃসরণ বিষয়টা হচ্ছে এখানে চাপের প্রভাব আসবে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে সংস্কৃতভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। নিঃসরণের যে প্রক্রিয়াটা আসছে, নিঃসরণের প্রক্রিয়া থেকে তোমরা দেখতে পারবা যে নিঃসরণটা খালি চাপের প্রভাবের ফলে হচ্ছে, কিন্তু ব্যাপনের কোনো চাপের প্রভাব নাই। তারপরে আসবে তোমাদের মোমের 3টা অবস্থা, মোমের যে ভৌত অবস্থা, রাসায়নিক অবস্থা, এই অবস্থাগুলোর কথা বলা হয়েছে। তারপরে তোমাদের আসতেছে হলো গলনাঙ্ক। এখানে ইউরিয়ার গলনাঙ্ক আছে, সালফারের গলনাঙ্ক আছে। এখানে মাত্র 2টা এমসিকিউ আছে, ইউরিয়ার গলনাঙ্ক 133, সালফারের গলনাঙ্ক 115 ডিগ্রি। তারপরে আছে বরফের শীতলীকরণের চিত্র, লেখ চিত্রটা, যেটা এরকম তোমাদের আসছে। এটা হলো পানি থেকে বরফে পরিণত হওয়ার প্রক্রিয়া। প্রথমে আলো পানি রয়েছে, সেটা আস্তে 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 তারপরে সেটা আবার কক্ষীয় তাপমাত্রায় আসলো, সেখান থেকে বরফে, তারপরে বাষ্প। এটা যদি রিপিট উল্টো প্রসেস হয় তাহলে বরফকে শীতলীকরণ করার মাধ্যমে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে পানিতে পরিণত হচ্ছে। আর এটা হলো বাষ্পকে আমি বরফকে আমি বাষ্পতে রূপান্তরিত করছি। আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পারছি যে এই অধ্যায় টপিক কি কি আছে। তারপরে তোমাদের আছে পাতন। এই অধ্যায় পাতনের যে বিষয়টা, পাতন হলো বাষ্পীভবন প্লাস ঘনীভবনের যে চ্যাপ্টার, সেটা হলো পাতনকে বোঝানো হয়েছে। তারপরে উর্ধ্বপাতিত পদার্থ, যেটা নিশাদল আছে, উর্ধ্বপাতিত পদার্থের মধ্যে নিশাদল আছে, তারপরে কর্পূর আছে, ন্যাপথলিন আছে, কঠিন কার্বন ডাই অক্সাইড আছে, এগুলো তোমাদের উর্ধ্বপাতিত পদার্থ। তারপরে আয়োডিন আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে। দিয়ে দিল যে এমসিকিউতে AlCl3, এর মধ্যে AlCl3, তারপরে আছে পানি আছে, তারপরে তোমার ক্লোরিন আছে। এর মধ্যে কোনটা হলো উর্ধ্বপাতিত পদার্থ? এর মধ্যে এটা হলো উর্ধ্বপাতিত পদার্থ। এই অধ্যায়ের টপিক এগুলো পড়লে তুমি সিকিউ আর এসকিউ কমপ্লিট করতে পারো। তারপরে পদার্থের গঠনের উপর ভিত্তি করে পদার্থকে দুটি পদার্থে ভাগ করতে পারি, যৌগিক পদার্থ ও মৌলিক পদার্থ। এরপরে আসছে যে তৃতীয় অধ্যায়ের টপিকে পরমাণু ও অণু। পরমাণু ও অণু দুই বা ততোধিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা মৌলের গুণাগুণ থাকে তার সেটাই হলো যে পরমাণু। আর 2 বা ততোধিক ক্ষুদ্রতম কণা পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে তাকে অণু বলা হয়। তারপরে তোমাদের আসতেছে যে এখানে প্রতীকের বিষয়টা আছে তোমাদের বই অনুসারে। তারপর পারমাণবিক সংখ্যা আছে, যেরকম এখানে 23, সোডিয়ামের ভর 23 রয়েছে, সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 12 রয়েছে, ইলেকট্রন বা প্রোটন সংখ্যা 12। এগুলো হলো পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যার কথা। তারপর আসছে রাদারফোর্ড বোরের পরমাণু মডেল। মোস্ট ইম্পর্টেন্ট আর পরীক্ষা আসার মতো একটা টপিক হলো রাদারফোর্ড বোরের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে কিসের সাথে তুলনা করা হয়েছে? সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে। এটা চার্জিং বস্তুর সাথে চার্জিত বস্তু তুলনা করা হয়েছে। তারপরে এখানে নিউক্লিয়াস মডেলের কথা বলা হয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের সাথে। রাদারফোর্ডের পরমাণু মডেলে সৌরজগতের কক্ষপথের সাথে তুলনা করা হয়েছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা এমন যে এই যে পরমাণুটা কি নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন প্রবাহ করছে, এরকম ইলেকট্রন প্রবাহের একটা অরবিটাল আছে। এইটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। তোমাদের এখানে কক্ষপথ, নিউক্লিয়াস আর ইলেকট্রনের ধারণা দেওয়া হয়েছে। কিন্তু ম্যাক্সওয়েলের তত্ত্ব এখানে একটা ভাইটাল ইফেক্ট ফেলতেছে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘূর্ণায়মান হবে ক্রমাগত শক্তি হারাতে থাকবে, এবং শক্তি হারানোর পর এটা নিউক্লিয়াসের উপর পতিত হয়ে যাবে, তো পরমাণু অস্তিত্ব টিকে থাকবে না।
এই অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। তারপরে বিজ্ঞানী নিলস বোর এরপরে এই মডেলটা সংশোধন করার পরে সে বোরের পরমাণু মডেল প্রদান করে। বোরের পরমাণু মডেলটা হচ্ছে এমন যে সে প্রথমেই যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ভুল, যেটা কক্ষপথ সম্পর্কে ধারণা, সেই কক্ষপথ বৃত্তকার বলেছে, তারপর উপবৃত্তকার কিছু কক্ষপথ আছে, সেই কক্ষপথ গুলো সম্পর্কে ধারণা দিয়েছে। তারপরে n = 1 2 3 4, তারপরে k এর mn সেটা ধারণা দিয়েছে। তারপরে সে কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিয়েছে। কৌণিক ভরবেগের যে সম্পর্ক mvr equals to m/2π যে বিষয়টা এখানে যেন m মানে ইলেকট্রনের ভর, তারপরে v হচ্ছে ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়ন বেগ, তারপরে r হচ্ছে ইলেকট্রনের কক্ষপথে ঘূর্ণায়ন আর ব্যাসার্ধ, n হচ্ছে প্রধান শক্তি স্তর সংখ্যা, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, আর তো পাই মানে জানো একটা কনস্ট্যান্ট মান আছে, আর h এর মানটা কনস্ট্যান্ট যেটা প্লাঙ্ক ধ্রুবক সেটা 6.626 × 10⁻³ মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। সো এই অধ্যায়ের এই যে মূল দুইটা কঠিন বিষয়গুলো হচ্ছে রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল। এটা বুঝতে পারলে তোমার কাছে ইজি লাগবে। তারপরে রাদারফোর্ডের পরমাণু মডেলের সফলতা আর রাদারফোর্ডের পরমাণু মডেলের নীতি বা সীমাবদ্ধতা, যেটাকে বলে সীমাবদ্ধতা, কিছু সীমাবদ্ধতা আছে, যেমন এক হাইড্রোজেন বিশিষ্ট তার উপরে গেলে, এক ইলেকট্রনের উপরে গেলে সেটা পারমাণবিক বর্ণালী কি নির্গত হয় কিভাবে সেটা জানা যাচ্ছে না। তারপরে তোমাদের যদি পারমাণবিক বর্ণালীর একটা কাকে বলে আসতে পারে, যে ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার সময় যে আলো বিকিরণ করে তাকে প্রিজমের মধ্যে প্রবেশ করাইলে পারমাণবিক বর্ণালী সৃষ্টি হয়, সেটাকে পারমাণবিক বর্ণালী বলে। তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি সবাই জানো যে ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে এমন যে ধরো কোন একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন বিন্যাসের সাধারণত তিনটা নীতি নিয়ে আলোচনা করতে পারি আমরা, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি আর আহ্বান নীতি। তোমাদের আহ্বান নীতি অনুসারে করছে জানো, তারপরে অরবিটাল সম্পর্কে ধারণা দিয়ে আছে SPDF। তারপরে ইলেকট্রন বিন্যাসের নীতি তো জানিয়েছি SPDF, এটা ইলেকট্রন 1s2 2s2 1s2s or 2s2p 3s 3p 3d, এরকম করে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন ঢুকবে সেটা জাস্ট তোমাদের আইডেন্টিফাই করে দিলে হচ্ছে। এটা আহ্বান নীতি অনুসারে করতে হবে। এর মধ্যে কিছু ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রম আছে। সেটা হলো প্রথমেই ব্যতিক্রম যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে তোমাদের বুঝতে হবে যে ইলেকট্রন বিন্যাসটা পড়া শিখতে হবে, যেটা তোমরা আই থিঙ্ক শিখে গেছো যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিবা। তারপরে তোমাদের ইলেকট্রন বিন্যাসের কিছু ব্যতিক্রমের নীতির মধ্যে হচ্ছে ক্রোমিয়াম 24 নাম্বার, যেটা ক্রোমিয়াম আর কোপার হলো 29, এগুলো ব্যতিক্রম। আর এদিকে হলো এইটা পটাশিয়াম, এই তিনটা ব্যতিক্রম আছে, কারণ এইটা অরবিটাল 4s এর আগে 3 ঢুকে, কারণ এখানে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করতে চাইছে। এখানে 9টা, এখানে ছিল 4টা ইলেকট্রন, একটা এসে 5টা অর্ধপূর্ণ করছে, এখানে 9টা ছিল, একটা এসে পরিপূর্ণ করছে। তো এটা একটা ব্যতিক্রম জিনিস। তারপরে আইসোটোপ কি, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু তাদের ভর সংখ্যা ভিন্ন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের একে অপরের আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের আইসোটোপ পাওয়া গেছে প্রকৃতিতে 7টা। হাইড্রোজেনের প্রধান প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটোরিয়াম। তারপরে আছে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভরের যে ম্যাথ, আপেক্ষিক পারমাণবিক ভরের যে ম্যাথটা, যেটা হলো তোমাদের মৌলের প্রকৃত মৌলের ভর, মৌলের পারমাণবিক ভর বা কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ, 1/12 অংশতে ভাগ করলে তোমরা পেয়ে যাচ্ছ মৌলের পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভর কোন পরমাণু। তারপরে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক হার নির্ণয় করার জন্য এখানে যে বই সূত্র আছে যে P × M + Q × N by 100 দিয়ে করে দিলে হয়ে যাচ্ছে। আর একটা তোমাদের আছে যে যদি এটা তো পার্সেন্ট দেওয়া আছে, যে এটা পার্সেন্ট এটা দিয়ে আছে যে বইয়ের অনুসারে যদি চাই তাহলে 35 ক্লোরিন আছে 75% আর 37 ক্লোরিন আছে 25%, সেটা গুণ করে দিলে অ্যান্সার আসবে 35.5। আর যদি এরকম দেওয়া থাকে যে দুইটা আইসোটোপের কোপার আছে এত পার্সেন্ট আর কোপার 65 63 আছে এত পার্সেন্ট 65 আছে এত পার্সেন্ট, তাহলে কোনটা কত পার্সেন্ট আছে এটা নির্ণয় করতে দেয়। তাহলে সূত্র হবে যে x + 63 x + 63 + 100 - x × 65 গুণ 100% বাই 100 দিয়ে করে দিলে তোমার এই অধ্যায়ে যতগুলো ম্যাথ আর যতগুলো টপিক আছে তোমরা আই থিঙ্ক সবকিছু বুঝতে পারছো যে এই ম্যাথ থেকে এইভাবে তোমাদের সৃজনশীল আসবে। এই গেল 3 নম্বর অধ্যায়। চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সারণীর অধ্যায়।
যে অধ্যায় তোমাকে জানতে হবে পর্যায়ের সারণীর মধ্যে কি কি আছে, তারপরে পর্যায়ের সারণী থেকে কি ধরনের কোশ্চেন আসে। পর্যায়ের সারণী থেকে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হলো পর্যায় নাম্বার বের করতে দিবে আর কোন গ্রুপে অবস্থান সেই অবস্থানটা নির্ণয় করতে দিবে। তারপর তোমাদের পর্যায় সারণীর মূল নীতি হলো ইলেকট্রন বিন্যাসের উপরে, মূল নীতি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যেটা সেটা হলো কক্ষপথ নাম্বার, আর যেটা গ্রুপ ঢুকছে সেটা গ্রুপ নাম্বার নির্দেশ করবে। এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেনের অবস্থান ব্যতিক্রম আছে, হিলিয়ামের অবস্থান ব্যতিক্রম আছে। হাইড্রোজেনটা অবধাতু সহসত্ত্ব খাদ্যের সাথে মিলিত আছে। তারপরে ল্যান্টিনাইট অ্যান্টিনাইট যেগুলো সবুজ আর লাল হিসেবে যে আলাদা করে নিচে দেওয়া থাকে সেটাকে ল্যান্টিনাইট অ্যান্টিনাইট বলে। তারপরে মৌলের পর্যাপ্ত ধর্ম, মৌলের পর্যাপ্ত ধর্মের মধ্যে রয়েছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পারমাণবিক আকার, পারমাণবিক ব্যাসার্ধ। তারপরে আণবিক শক্তি, ইলেকট্রন শক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। আমি তোমাদের ধাতব ধর্ম থেকে এই ইলেকট্রন বা তড়িৎ ঋণাত্মকতা এই পর্যন্ত যেগুলো বললাম এগুলো এসকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, মাস্ট পড়ে যাবে, নাহলে পরীক্ষা হলে ধরা খাবা কিন্তু তোমরা। তারপরে আছে যে বিভিন্ন ধাতুর অবস্থান, বিভিন্ন ধাতু, খাট ধাতু আছে, মিট খাট ধাতু আছে, মোটা ধাতু আছে, হ্যালোজেন গ্রুপের ধাতু আছে। তারপরে তোমাদের নিষ্ক্রিয় গ্যাস আছে, এগুলো পড়লে হয়ে যাচ্ছে। নিষ্ক্রিয় গ্যাস কি, শেষের যে লাস্টের সারিটা সেটা হলো নিষ্ক্রিয় গ্যাস। প্রথম এক নম্বর গ্রুপে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর 3 থেকে 12 হলো অবস্থানগত মৌল। আর নিষ্ক্রিয় এক নম্বরের আছে তোমার খাট ধাতু, লাস্টের 17 নম্বরে আছে নিষ্ক্রিয়টা, মাঝখানে 3 থেকে 12 পর্যন্ত আছে তোমার 3 থেকে 12 পর্যন্ত আছে অবস্থানগত মৌল। তোমাদের এই অধ্যায়ে এই টপিক গুলো পড়লে হয়ে যাচ্ছে। আর আছে পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধা সাধারণত কোশ্চেনে দেয় না, এবং রাসায়নিক শক্তি সমীকরণের বিষয়টা এবং নতুন মৌল আবিষ্কারের যে বিষয় এগুলো তোমাদের না পড়লে হচ্ছে। আই থিঙ্ক তোমাদের বোঝাতে পারছি যে প্রথম থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত কি কি পড়লে তোমরা সিকিউ ও শর্ট কোশ্চেনের জন্য কোনো প্যারা খাবা না। তো আজকের আলোচনা এই পর্যন্তই থাক, এবং তোমাদেরকে জানাচ্ছি ধন্যবাদ যে আমার টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।